সম্মানিত দর্শকবৃন্দ, সুপ্রভাত। আমি শামীম এহসান খান আপনাদের সামনে আবার হাজির হলাম মূলত অর্থনীতি বিষয়ে কথা বলার জন্য। কোনো দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে বাদ দিয়ে আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলা হয়, যে আমাদের ইকোনমি কেমন, আমাদের ইনফ্লেশন কেমন, আমাদের রিজার্ভ কেমন, এইসব নিয়ে অনেক কথা হয়। আরও অনেক টেকনিক্যাল কথাগুলো বিশেষ করে বলে আমাদের দেশের কিছু পোশাকি অর্থনীতিবিদেরা। আসলে একটা দেশের অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে ভেতরকার ব্যাপারটা কি? দেখুন, অর্থনীতিটা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে, যেমন ধরেন একটা পরিবারের অর্থনীতি নিয়ে যদি কথা বলা হয়, তাহলে ওই পরিবারের লোকজন কোথায় বেড়াতে যাবে, ঈদের মধ্যে তারা কেমন আনন্দ করবে, এইসব অন্য অন্য খুঁটিনাটি আরও অন্য অন্য বিষয় নিয়ে তারা কিন্তু যে আলোচনা যেটা করে সেটা অর্থনৈতিক আলোচনা নয়। অর্থনৈতিক আলোচনা হলো সেটাই যেটা হলো তার আয় সংক্রান্ত ব্যাপারে। হ্যাঁ, তোমার কী কাজ করো তুমি, কত তোমার আয় হয়, সেই আয় দিয়ে তোমার সংসার চলে কি না, এটা হলো পরিবারের অর্থনীতি বিষয়। তেমনই যখন দেশের অর্থনীতি কথা হয় তখনও ঠিক তাই। ওই দেশের মানুষের কাজের অবস্থানটা কি, তারা কি কাজ করে, সেই কাজ থেকে কি আয় হয়, তারা ঠিকমতো কাজ পায় কি না, এবং সেই কাজগুলো তাদের ধারাবাহিকতা আছে কি না, তার অর্থ হলো উৎপাদন, বিনিময় এবং কর্মসংস্থান এবং তার পরিপ্রেক্ষিতে তার মজুরি, এই সব কিছু মূলত অর্থনীতির কেন্দ্রবিন্দু। তার অর্থ হলো উৎপাদন সংক্রান্ত বিষয়ে। একটা দেশে কত মানুষ আসে, সেই মানুষগুলো যে উৎপাদন করে সেই উৎপাদন দিয়ে তাদের সংস্থান হয় কি না, এই ক্ষেত্রে কী কী সমস্যা এবং সেটাকে কীভাবে শুধরানো যায়, এই সমস্ত বিষয়গুলো হলো অর্থনীতির কেন্দ্রবিন্দু। তো স্বভাবতই বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাকে অবশ্যই দেখতে হবে যে এই দেশের কত মানুষ কাজ করতে চায় এবং তার মধ্যে কত মানুষ কাজ পায় না। তাদের আর্থিক অবস্থা মানে হলো তার খাওয়া পড়ার জন্য যা দরকার সেটা সে সংস্থান করতে পারে কি না। আমরা খুব ভালো করেই জানি বাংলাদেশের অবস্থা যদি দেখা যায়, এই দেশের মানুষের অভাব এত বেশি প্রবল, এত অভাবটা এদেশের সব কিছুর মধ্যে যেন ফুটে ওঠে। আর সেই কারণে আমাদের এই দেশটাকে আমরা স্বাভাবিক অর্থেই একটা দরিদ্র দেশ মনে করি। তো এই দরিদ্র দেশের যে দারিদ্র মানুষের, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। বাংলাদেশের দারিদ্র্যের কথা বললেই বেশ কিছু ঘটনা মাঝে মাঝেই আমার দৃষ্টিতে সামনে চলে আসে। যেমন একদিনের ঘটনা, এটা বেশ কিছুদিন আগেকার কথা যদিও, তবু এই জাতীয় দারিদ্র এখনও মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। এক লোক শহরের বাইরে থেকে বাঁশের কঞ্চি হয় না, সেই কঞ্চি এক বোঝা কেটে নিয়ে আসছে। সেই কঞ্চিগুলো সে বিক্রি করতে চাচ্ছে। আমার বাবা একটা লাউ গাছ লাগিয়েছিল, সেই লাউ গাছটাকে একটা বেড়া মতো দিয়ে সেটার উপরে লাউ গাছটাকে তুলে দেওয়ার জন্য কঞ্চি কিনতে চাচ্ছিল। কঞ্চি কিনতে গিয়ে কঞ্চিওয়ালাকে ডাকা হলো। কঞ্চিটা নামানোর পরে কঞ্চিওয়ালার কাছে দাম জিজ্ঞেস করলো আমার বাবা। তো দাম কত ছিল আমার ঠিক মনে নাই, কিন্তু আবার বাবা ওটা আর নিল না। না নেওয়ার কারণে কঞ্চিওয়ালা আবার ডাকতে ডাকতে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। আবার ঘুরতে ঘুরতে বেশ আধা ঘন্টার পরে সে আবার ঘুরে এলো। ঘুরে আসার পরে সে আমার বাবাকে বারবার করে অনুরোধ করতে শুরু করলো যে কঞ্চিটা যেন নেওয়া হয়। আমার বাবা কেন জানি বলছে, না, এই কঞ্চিটা মানে কাঁচা বেশি, এটা দিয়ে কাজ হবে না। তো সে বেশ কিছু অনুরোধ করার পরে সে হঠাৎ করে বলে বসলো যে, দেখেন,
আমার আজকে সারাদিন খাওয়া হয় নাই। আর এই যে দেখেন বাচ্চাটা, আমি তখন খেয়াল করলাম তার পিছনে একটা ছোট বাচ্চা আছে। সেই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে কঞ্চিটা বিক্রি করার জন্য। কঞ্চিটা বিক্রি করবে, তারপরে কিছু আটা বা ময়দা বা চাল কিছু কিনবে, সেই চালটা সে বাড়িতে যাবে, তারপরে সে রান্না হবে, তারপরে সারা বাড়ির লোকের খাবার সম্ভব হবে। সে এই কঞ্চিগুলো বিক্রি করবে, সেই টাকা দিয়ে সে ময়দা কিনবে বা চাউল কিনবে। কিনে নিয়ে যাওয়ার পরে বাড়ির সব লোকজন অপেক্ষা করে বসে আছে যে এই কিছু একটা চাল বা ডাল কিছু একটা আসবে, সেইটা তারা রান্না করে খাবে। এই ছোট বাচ্চা, তার থেকে ছোট বাচ্চা, তার মা, তার দাদি, এই অনেকগুলো মানুষ বসে আছে। শুধু এই নিশ্চয়তা নাই যে জিনিস কঞ্চি বিক্রি হবে, তারপরে সে কিনবে। তো আমি অবাক হয়ে গেলাম যখন সে বারবার এই কঞ্চিটা বিক্রি করার জন্য আর বাবাকে অনুরোধ করলো, এবং যখন এই বাচ্চাটাকে দেখলাম তখন বুঝলাম যে অবস্থাটা তো কত খারাপ। তো এই ধরনের দারিদ্র্য এখন হয়তো এত তীব্র আকারে নাই, কিন্তু তারপরেও এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বেশ একটা ছবি ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে একটা ব্রিজ অথবা একটা কালভার্টের উপরে একটা বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, একটা 2 বছরের বাচ্চাকে কোলে নিয়ে সে হেলান দিয়ে ঘুমায় আছে রাতের বেলায়। আপনারা জানেন এই ছবিটা বাংলাদেশের মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল। তো এতই মানে এটা বেদনাদায়ক ছবি যে আমি এটাকে বিশেষভাবে সংরক্ষণ করেছি। আমাকে বারবার এটা চোখে পড়লেই মনে পড়ে যে এই দেশটা আমরা উপর থেকে যেভাবে দেখি, আমরা উপর থেকে দেখি কি অনেক বিরাট বিরাট অট্টালিকা, অনেক দামি দামি গাড়ি এবং অনেক মানুষ অনেক বড় বড় মার্কেটের মধ্যে ঢুকছে, তাদের অনেক ভালো ভালো পোশাক, কিন্তু তার বাইরে একটা বিরাট সংখ্যক মানুষ আছে যাদের প্রচণ্ড অভাব। আমরা সারাদিন অনেক কিছু দেখি, যেমন এই যে রিক্সা যারা চালায়, এমন অনেক রিক্সা চালককে আমি দেখেছি এখন ব্যাটারি রিক্সা অনেক বেশি আসার পরেও প্যাডেল চালিত রিক্সা মানুষ ব্যবহার করে। কেন ব্যবহার করে? কারণ আর কিছুই নাই, তার দারিদ্র্য বিমোচন করার জন্য তাকে এই কাজ করতে হয়। তো সেই রকমই অনেক মানুষ আছে যাদের এমন সামাজিক ঘটনার মধ্যে দিয়ে যায় যেগুলো চিন্তা করা খুব কঠিন। যেমন এখন গ্রামে দেখা যায় যে অনেক ছেলেপেলে একটু যুবক হয়ে যাওয়ার পরে তার মা বাবা বৃদ্ধ হয়ে যায়, এবং এই বৃদ্ধ অবস্থায় তার মা বাবা কাজ করতে পারে না, কিন্তু ছেলে তাদেরকে খাবার দেয় না। এমনও ঘটনা আমি দেখেছি যে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। এমনকি মধ্যবিত্ত পরিবারের মধ্যে অনেককে দেখা যায়, আপনারা অনেকেই এরকম গল্প শুনে থাকবেন, যে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আসল কারণটা কি? আসল কারণটা হলো সেই যে পরিমাণ অর্থ তার সংসার চালানোর জন্য প্রয়োজন, যখন সে স্বাচ্ছন্দ্য বোধ না করে তখনই সে এই কাজগুলো করতে থাকে। যতই অনৈতিক হোক না কেন এই কাজগুলো করতে থাকে মানুষ, সেটা হলো মূলত এই অভাবের জন্য। সুতরাং অভাব এদেশে যে কত মারাত্মক সেটা অনেকভাবেই এদেশের মানুষ জানে। আরও একটা ঘটনা আমার বইতে আমি উল্লেখ করেছি, সেটা হলো, এটা বাস্তব ঘটনা। সে বছর ফসলটা ঠিকমতো হয় নাই। কৃষি পরিবারের বেশ কয়েকটি বাড়ির লোকজনের একটা কাহিনী, এটা বাস্তব কাহিনী, তারা আমাকে শুনিয়েছে যে তারা 3 থেকে 4 জন মানুষ দেশে কাজ না পেয়ে অনেক দূরে, সেই পাবনা থেকে তারা সান্তাহার রেল স্টেশনে পর্যন্ত গিয়েছিল কাজের জন্য, কিন্তু সেখানে কাজ না পাওয়ার কারণে 3 দিন পর্যন্ত না খেয়ে ওই স্টেশনে অবস্থান করেছিল। তাদের কাছে কোনো খাবার ছিল না, কেউ তাদেরকে খাবার দেয় নাই, শুধুমাত্র
স্টেশনের যে কলের পানি, সেই কলের পানি খেয়ে তারা ওই সময়টা পার করেছিল। তো এই সমস্ত ঘটনা এদেশে অনেক দেখা যায়। আমি আরও অনেক কিছু ঘটনা আস্তে আস্তে আমি প্রকাশ করব। যেমন এই যে আমাদের দারিদ্র্য, এই দারিদ্র্যটার পিছনে যেটা কারণ আমরা সকলেই বুঝি, সকলেই জানি, সেটা হলো এই বেকারত্ব। তার মানে তার যে কাজ করলে সে কিছু অর্থ পাবে, সেই কাজটা না থাকাটাই হলো তার এই দারিদ্র্যের কারণ। হ্যাঁ, এমন কোনো পরিবার আছে যারা কর্মক্ষম মানুষ হয়তো নাই, অথবা আছে যে হয়তো অলস, অথবা তার স্বভাব ভালো না, সে জুয়া খেলে, সে নেশা করে। এরকম পরিবারকে আমরা মেইন স্ট্রিম ধরি না। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়। আমি এমন মহিলাদেরকে দেখেছি যে তার স্বামী, কম বয়সী স্বামী, ঠিকমতো সে কাজ করে না। কাজ করার পরে যেটা রোজগার হয়, সেই রোজগার সে দিয়েই সুযোগ পেলেই সে জুয়া খেলে বা ওই নেশা করে, গাঁজা খায়। বউ, কম বয়সী বউ, 15, 16, 17 বছরের বউ, সে তার একটা বাচ্চা আছে, সে গার্মেন্টসে চলে আসছে একদম একা, শুধুমাত্র তার আয়ের একটা নিশ্চয়তার জন্য। কিন্তু গার্মেন্টসের অথরিটি তাকে দেয় নাই যে তুমি ইনফ্যান্ট, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। কিন্তু তার অভাব তো হবেই, কারণ ইনকাম যদি না থাকে, আয় যদি না থাকে, আয় করার উপায়টা কি? আয় করার উপায় হলো তাকে কোনো না কোনো কাজ করতে হবে। ছোট বাচ্চা, এখন তাকে যদি তার সংসার চালাতে হয়, তাহলে অবশ্যই তার স্বামীর উপরে নির্ভরশীল তাকে হতে হয়। কিন্তু স্বামী যদি তাকে সেই কাজ না করতে পারে, তখন কিন্তু এটা খুবই বেদনাদায়ক যে ওই মহিলাকে, ওই মেয়েকে যদি বাধ্য হয়ে তার বাবার বাড়িতে যেতে হয়, সেই বাবার বাড়িতে পর্যন্ত তার আশ্রয় হয় না। একদম আমার স্পষ্ট মনে আছে, বক্তব্য তাদের শোনা আছে যে 2-3 দিনের বেশি বাবার বাড়িতে থাকার পরে বা তার ভাই, নিজের আপন ভাই বলছে তুমি এইসব ঝামেলা নিয়ে এখান থেকে চলে যাও, মানে তার বাচ্চা সহ তাকে বের করে দেয়। আরও অনেক ঘটনা আছে। যেমন একটা মহিলা তার এখানে ঢাকায় শহরে এসে স্বামী সহ এসে কাজ করতে চেষ্টা করে, কিন্তু সে কাজ করে, তার স্বামী হয়তো নিয়মিত কাজ পায় না। বাসা বাড়িতে মহিলা কাজ করে, কম বয়সী মহিলা কাজ করে, অথচ স্বামী কাজ করতে পারে না। তো আমার এক ব্যক্তিগত অভিজ্ঞতা, এক মহিলা এরকম, তার স্বামী যখন ঠিকমতো কাজ পায় না, তখন সে মনে করে যে স্বামীর জন্য যদি একটা এই ব্যাটারি চালিত রিক্সা দেওয়া যায়, তাহলে হয়তো স্বামী এটা চালাতে পারবে এবং তার আয় আসবে। তা করতে গিয়ে আমি জানেন আমাদের দেশে আছে যে গ্রামে এই এনজিওগুলোতে কিস্তি পাওয়া যায়, মানে কিস্তিতে টাকা পাওয়া যায়। সেই টাকা দিয়ে 1 লাখ টাকা সে কিস্তিতে নিয়ে সেই টাকা দিয়ে একটা রিক্সা কিনে, ব্যাটারি চালিত রিক্সা কিনে স্বামীকে দেয়। কিন্তু স্বামী দেখা গেল সেও ঠিকমতো ওই রিক্সা নিয়েও সে ঠিকমতো করতে পারে না, কারণ সে হয়তো গ্রাম থেকে আসছে, কোন রাস্তায় গেলে সেটা ঠিকমতো চালাতে পারবে, কোন জায়গায় যে যাওয়া যাবে না, কোন জায়গায় বিধিনিষেধ আসে, সেগুলো ঠিকমতো না জানার কারণে সে ওই ঠিকমতো আয়টা তার আসে না। তখন ওই যে গৃহ কাজ করে যে মহিলা, তাকেই আবার আলাদাভাবে টাকা জোগাড় করে তারপরে কিস্তি শোধ করতে হয়। এই অনেক নানা কৌশলে, নানা কষ্টের মধ্যে দিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ জীবনযাপন করে চলেছে তাদের এই দারিদ্র্যটাকে বিমোচন করার জন্য, বা দারিদ্র্যকে সংগ্রাম করে তাই দিয়ে সে সংসার চালাতে। তার অর্থ একটাই, আমাদের দেশের মানুষ পরিশ্রমী, তারা কাজ করতে চায়, কাজ করে তাদের আয় ইনকাম করে তাদের সহজভাবে জীবনযাপন করতে চায়। তারা মোটেই অলস নয়, তারা কাজ পেলে যত কঠিন কাজই হোক তারা করতে আগ্রহী। এটা থেকে আমি আরও একটা খুবই শহরের মানুষের বোঝার জন্য এটা বিশেষভাবে তাদেরকে জানা দরকার। এই যে কিছুদিন আগে ধান কাটার মৌসুম শুরু হয়েছে, এখনও চলছে। এই ধান কাটার যে কাজটা,
সেটা যে কত কষ্টকর সামান্যতম যে একটু মানুষ যদি একটু খেয়াল করে তাহলে বুঝতে পারবে। একটা বোঝা, যেগুলো আমরা যেসব ধানের বোঝা আমরা ছবিতে মাঝে মাঝেই দেখি, এই বোঝাটা মাথায় নিয়ে কোথায় মাথা নেয়, ধানের জমি থেকে মাথায় নেয়, সেখানে হলো আগুনের মতো গরম। এই মে জুন মাসে, জ্যৈষ্ঠ, বাংলায় জ্যৈষ্ঠ মাস বলে, এই জ্যৈষ্ঠ মাসে ধানের একটা বোঝা মাথায় তুলে নিয়ে আসলে সেখানে মাড়াই করা হয়, যেটুকু রাস্তা তাকে হেঁটে আসতে হয় তারা ওটা হেঁটেও আসে না, একটু দৌড়ের মতো করে আসে। আমি সাধারণ দর্শকদেরকে বলি, আপনি যদি শুধু ওই জায়গা থেকে খালি হাতে হেঁটে চলে আসেন তাহলেই আপনার মনে হবে আপনার শরীরে কেউ আগুন লাগাই দিচ্ছে। আমি এটা ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখেছি। ছাতা ছাড়া ওইখান থেকে শুধু হেঁটে এসে দাঁড়ানোটাই অত্যন্ত কষ্টকর। এসে দাঁড়ালে মনে হয় কি গায়ে আগুন লেগে গেছে। তাহলে যে মানুষটা মাথায় বোঝা নিয়ে ওই মাঠ থেকে ওই হারভেস্টিং প্লেসে আসে, যে জায়গায় মারাই হবে সেখানে আসে, তার কি পরিমাণ গরম লাগতে পারে, তার কি পরিমাণ যন্ত্রণা হতে পারে। আমি বহু শ্রমিককে দেখেছি, অনেকবার দেখেছি। তারা ওই ধানের বোঝাটা নিচে ফেলার পরে তারা নিজেরা বলছে যে না, এই কাজ আমি আর কখনোই করব না। তারপরে সে যতবারই বলে এই কাজ আর আমি কখনো করব না, তারপরে একটু সময় সে বসে থাকে গাছের ছায়ায়, একটু বাতাসে, শরীরটা যখন আবার একটু হয় তখন সে আবার ফিরে যায়। কারণ জানে যে এই কাজ না করলে তাকে না খেয়ে থাকতে হবে। এই না খেয়ে থাকার যে কষ্ট সেটা তারা খুব ভালো বোঝে এবং সেটার জন্য যত কঠিন পরিশ্রমী হোক না কেন তারা করতে রাজি আছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এটাও পত্রপত্রিকায় বেশ আলোচিত হয়েছিল। এক মহিলা তার স্বামী না থাকার কারণে সে অনেক জায়গায় কাজ খুঁজে বেরিয়েছে, কিন্তু কাজ না পাওয়ার কারণে সে নিজেই একটা মোটরসাইকেল কিনে সেটাতে শেয়ারিং হিসেবে প্যাসেঞ্জার ক্যারি করত। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তাকে এমন কতগুলো হ্যারাসমেন্টের শিকার হতে হয় যখন তাকে সেটা বন্ধ করতে হয়, এবং তখন এটা নিয়ে যখন সামাজিকভাবে অনেক আলোচনা হয় তখন বাধ্য হয়ে সে তখন খানিকটা স্বস্তি পায়, তখন সে আবার সেটা নিয়ে রাস্তায় বের হয়। কিন্তু এই কাজটা করতে গিয়ে তাকে কিন্তু অমানসিক কষ্ট করতে হয়। তো এই ঘটনাগুলো কি প্রমাণ করে? এই ঘটনাগুলো প্রমাণ করে মানুষ কত কষ্ট করে কাজ করার জন্য আগ্রহী। তো এখানে আমরা আরও আলোচনা করব এই কাজের ব্যাপারে। তো আপাতত আলোচনা এখানেই শেষ করছি। আমি আশা করব আমাদের এই অর্থনীতি সংক্রান্ত বা বাংলাদেশের এবং পৃথিবীর অর্থনীতি নিয়ে আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটাকে লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং বেল বাটনটি টিপে রাখবেন যাতে করে নতুন নতুন এপিসোড এলেই আপনারা দেখতে পারেন। আরও বিশেষভাবে অনুরোধ করব, অর্থনীতি সংক্রান্ত যে কোনো প্রশ্ন যা আমরা আলোচনা করেছি সেটা অথবা সেটার বাইরে প্রশ্ন যেটাই হোক সেটা করবেন। আমি পারতপক্ষে সবচেয়ে সহজ সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি যেন আপনারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটাকে এবং আমাদের ফেসবুক পেজটাকেও লাইক দিয়ে রাখেন যাতে করে আমাদের নতুন কোনো ভিডিও প্রকাশ হলে সেটা আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।